নমস্কার, লার্ন ইংলিশ উইথ শ্রেয়সী চ্যানেলটিতে সকলকে অভ্যর্থনা জানাই। আমি শ্রেয়সী। আমি মূলত ইংলিশ গ্রামার পোর্শনটি পড়াবো প্রধানত বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য যারা ইংলিশে ততটা সড়গড় নয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে আগের দিন লিখেছিলাম, আগের দিন আমি টেন্স করাচ্ছিলাম, কী কী টেন্স সেই সম্পর্কে বলেছিলাম আর লিখেছিলাম যে কন্টিনিউশন অফ দ্য সেম টপিক। আজকে ওই টপিকে অর্থাৎ টেন্স নিয়েই আমরা আলোচনা করব। তো আজকে যেটা আমরা বিস্তারিত জানবো সেটা হচ্ছে যে কোন টেন্স কীভাবে বোঝা যায় এবং কত প্রকারের হয় টেন্স। মানে আগের দিন আমি এগুলো লিখেছিলাম কিন্তু তবুও আমি আরেকবার এইটার সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা যে টেন্সটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভাগ আছে। প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে যাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভও বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তারপরে আছে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা সম্পর্কে বলবো। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যেটা সম্পর্কে আমি বলবো টেন্সের মধ্যেই আছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের মধ্যে যেটা বলবো সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট বা ইনডেফিনিট যে উচ্চারণ করে সেই অনুযায়ী ইনডেফিনাইট। তার আরেকটা নাম আছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। অনেক সময় সিম্পল প্রেজেন্ট করতে বলে, সিম্পল প্রেজেন্ট দিয়েও অনেক সময় অনেক কথা লেখা থাকে, তাই জন্য বললাম। তো সিম্পল প্রেজেন্ট কাকে বলে? সিম্পল প্রেজেন্ট যাকে বলে আমি ইংলিশ আগে লিখে নিই তারপর আমি বলছি মানেটা। সেটা হচ্ছে ডিনোটস, মানে এই প্রেজেন্ট ইনডেফিনাইট ডিনোটস এরকম ভাবে লিখছি an action in the present time. An action denotes an action in the present time or বাংলায় কি বলে ওটাকে পরে বলছি, habitual truth or universal truth. এটা অনেক কঠিন লাগতে পারে, আমি বলছি মানেটা কি বলতে চাইলাম। বলতে চেয়েছি যে denotes an action in the present time or habitual truth or universal truth। এটাই যে বাংলা মানেটা সেটা হলো যে প্রেজেন্ট ইনডেফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট বলতে বোঝায় যে এমন একটা কাজ যেটা প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে হচ্ছে, কিংবা একটা হ্যাবিচুয়াল ট্রুথ অর্থাৎ অভ্যাসগত সত্যি। সেটা মানে বলবো আমি কি উদাহরণ দিয়ে বলবো অভ্যাসগত সত্যিটা কি সত্যি কীরকম হয়। কি ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরসত্য। তো আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে এটা ভালো বোঝা যাবে। তো আমি আগে কিটা লিখছি। কি মানে হচ্ছে কিভাবে আমি প্রেজেন্ট ইনডেফিনাইটকে চিনবো বা আমি নিজেও প্রেজেন্ট ইনডেফিনাইট করবো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বটা লিখি ভার্ব প্লাস এস বা ইয়েস, সেটা ওই অনুযায়ী হবে, ভার্ব অনুযায়ী হবে। তো এক্সাম্পলটা দিচ্ছি, এক্সাম্পল না দিলে কিছুই বোঝা যাবে না যে আমি কি বললাম এতক্ষণ ধরে। এক্সাম্পলটা দিচ্ছি। সাবজেক্ট আই রিড আ বুক, আমি বই পড়ি। এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টাইমে একটা অ্যাকশন চলছে। আই রিড আ বুক, we read a book, মানে আমরা একটা বই পড়ি। we read a book। তারপর আমরা হ্যাবিচুয়াল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, আমি অভ্যাসগত সত্যি আর ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে খুব সেলিব্রেটেড একটা উদাহরণ দিচ্ছি, দ্য সান রাইজেস in the west. The sun rises in the east and sets in the west. And sets in the west. এটা পুরো বাক্যটা the sun rises in the east and sets in the west। তো যেটা বলছিলাম আই রিড আ বুক, উই রিড আ বুক মানে হচ্ছে আমরা প্রেজেন্ট টাইমে একটা অ্যাকশন করছি, বা এমনও হতে পারে হ্যাবিচুয়াল ট্রুথ, প্রতিদিন একটা উই রিড আ বুকের ক্ষেত্রে বলি প্রতিদিন একটাই বই পড়ি, তো উই রিড আ বুক বললাম। হ্যাবিচুয়াল গেল। ইউনিভার্সাল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এন্ড সেটস ইন দ্য ওয়েস্ট, তার মানে হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে এবং
পশ্চিম দিকে অস্ত যায়, এটা চির সত্য, মানে সারা জীবন ধরে এটাই চলছে। তো এগুলো বোঝাতে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। তো এটা গেল। এবার আচ্ছা এখানে লিখি সিম্পল প্রেজেন্ট টেন্সের ডিফারেন্ট ফর্মস। ডিফারেন্ট, এটা খুব ইজি জিনিস, কিন্তু এরকম ভাবে যে লেখা যেতে পারে সেই জন্যই আমি কথাটা বলছি। ডিফারেন্ট ফর্মস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, কোয়েশ্চেন, কোয়েশ্চেন অ্যান্ড নেগেটিভ। এগুলো বাংলাটা বলে দিচ্ছি। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে সত্যবাচক, মানে অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন অর্থে ব্যবহৃত হয়, হ্যাঁ বাচক। আর কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, আর নেগেটিভ মানে হচ্ছে নাবাচক। তো আমি একটা উদাহরণ লিখছি। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যে এই ভাগগুলো হয় সেটা লিখছি। যেমন লিখলাম আই রাইট, এটা একটা অ্যাফার্মেটিভ, মানে আমি লিখি। কোয়েশ্চেনে হবে ডু আই রাইট, ডু আই রাইট। নেগেটিভ হবে আই ডু নট রাইট। মানে যখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্সকে বিভিন্ন বাক্যে ব্যবহার করব, সেই যে ডিফারেন্স ফর্মসগুলো হবে, মানে বিভিন্ন ধরনের ফর্মগুলো হবে, সেই ফর্মগুলোকে এরকমভাবে লেখা হয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল। সিম্পল প্রেজেন্ট টেন্সের পর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট, পুরোটা মোছার দরকার নেই, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, একে প্রেজেন্ট প্রোগ্রেসিভও বলা হয়। এটা আমি আগেও বলেছিলাম, আগের লেকচারগুলোর ক্ষেত্রে বলেছিলাম প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমার সংজ্ঞাটা অবভিয়াসলি চেঞ্জ হবে। তো সংজ্ঞাটা হবে, আমি আগে লিখে তারপর বলবো, ইউজড when an action, used when an action is continued, used when an action is continued or going to be continued, going to be continued in data পড়িনি, in near future। কি লিখলাম বাংলা এবার বলছি, সেটা লিখলাম হচ্ছে যে used when an action is continued or going to be continued in near future, মানে হচ্ছে যখন প্রেজেন্ট টেন্সে একটা অ্যাকশন চলছে, মানে চলছে তো চলছে, যেমন বাংলায় বলে চলিতেছে, খাইতেছে, যাইতেছে, এরকম মানে যাচ্ছে, একটা জিনিস চলছে। কন্টিনিউড হচ্ছে কন্টিনিউয়েশন হচ্ছে, আর গোয়িং টু বি কন্টিনিউড ইন নিয়ার ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যতে সেটা কন্টিনিউ হবে। তো সেই জিনিসটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তো এখানে একটা কি আছে, সেই কিটা হচ্ছে সাবজেক্টটা সাবজেক্টের মতো থাকবে, ভার্বের জায়গায় এখানে বসবে am, is or are, সেটা পুরুষ অনুযায়ী বসবে, অর্থাৎ থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অনুযায়ী বসবে। মিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, মানে আই এম রাইটিং, আই এম স্লিপিং, এরকম আইএনজি ফর্ম। এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, কি লিখি? I am writing a book. I'm writing a book. She is playing. I'm writing a book. She is playing. এরকম ধরনের এক্সাম্পল দিলেই হবে। she is playing এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, এখানে সাবজেক্ট হচ্ছে she, am, is, are, এটা পারসন অনুযায়ী বললাম। ফার্স্ট পারসনের ক্ষেত্রে am
বসেছে। শি ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাতে ইজ বসেছে। রাইটিং আ বুক, এটা হচ্ছে ভার্ব, হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, তার সাথে অবজেক্টটা হচ্ছে, অবজেক্ট তো কিছু না। রাইটিং এই পর্যন্ত অ্যাকচুয়ালি মেইনটার অবজেক্ট যা পারে বসতে পারে। তো রাইটিং হচ্ছে মানে ভার্ব হচ্ছে রাইট, রাইটের সাথে আইএনজি যোগ করে বসেছে। তো এখানে ডিফারেন্ট ফর্মস আছে, ডিফারেন্ট ফর্মসও সেম আছে। আমি কটা দেখাবো তারপরে পরে। তো এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এইখানে ডিফারেন্ট ফর্মসে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে আই এম প্লেইং, আমি খেলে গেছি। কোয়েশ্চেন হচ্ছে এম আই প্লেইং, অর্থাৎ বি ভার্ব যেটা থাকবে সেটা আগে চলে আসবে এবং মূল ভার্বটা এনজি সহ এখানেই বলবে, জিজ্ঞাসা হবে লাস্টে অবশ্যই, মানে আমি কি খেলছি এরকম। নেগেটিভ হচ্ছে আই এম নট প্লেইং, অর্থাৎ নট যুক্ত হয়ে যাবে। তো এটা গেল। এটার পরে যেটা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে চেঞ্জটা হবে সেটা বলে দিচ্ছি। আগে প্রথমে লিখি সংজ্ঞাটা, used when an action has been done but its effect lasts। তার মানে হচ্ছে used when an action has been done but its effects last। তার মানে হচ্ছে যে যখন প্রেজেন্ট টেন্সে একটা অ্যাকশন অলরেডি হয়ে গেছে, অ্যাকশনটা সম্পন্ন হয়ে গেছে, মানে একটা কাজ সম্পন্ন হয়ে গেছে, কিন্তু এর যে প্রভাবটা সেই প্রভাবটা এখনো চলছে, মানে প্রভাবটা থেকে যাচ্ছে, তো তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো এখানে যেটা হচ্ছে সেখানে অবশ্যই এখানে কিটা চেঞ্জ হবে, কিটা এখানে হয়ে যাবে, আগে যেমন অ্যামিস আর ভার্বের আইএনজি ছিল এটা এখানে হ্যাজ বা হ্যাভ যুক্ত হয়ে যাবে, অর্থাৎ হ্যাজ বা হ্যাভ যুক্ত হবে। প্লাস হচ্ছে যেটা হবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিপি অফ ভার্ব। পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ থার্ড ফর্ম যেটাকে বলে। আমি এখানে লিখে দিচ্ছি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম। অনেকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম, অনেকে বলে পিপি ফর্ম, অনেকে বলে থার্ড ভার্বের থার্ড ফর্ম। তো তার মানে যেরকম হচ্ছে গো ওয়েন্ট গান, ওই যে গান থার্ড ফর্ম, 1 2 3 3 নাম্বার ফর্মটা এখানে বসবে হ্যাজ বা হ্যাভ এর পরে। তো एग्जांपल দিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। एग्जांपल দি, I have done the work। কি লিখলাম? আমি কাজটি করিয়াছি, মানে আমি করেছি অলরেডি কাজটা, কিন্তু তার এফেক্টটা থাকবে। I have done the work, তো do did done থার্ড ফর্ম। I have, I সাবজেক্ট, has বা have বসবে, তো I এর পরে has বসে না, অবশ্যই have বসবে। done অর্থাৎ থার্ড ফর্মটা বসে গেল, তারপর আমার অবজেক্ট যেটা ছিল the work সেটা বসে গেল। এবার একটা has দিয়ে দেখাই, she has played the chess। she has played the chess মানে সে দাবাটা খেলেছে, মানে সে দাবাটা আগে খেলা হয়ে গেছে কিন্তু তার এফেক্টটা আছে, মানে এখন যে প্রেজেন্টে বলা যায় সে দাবাটা খেলেছে, তার থেকে সেই ঘটনাটার কথা মনে পড়ছে যেটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে। তো she has played the chess, এখানে she হচ্ছে সাবজেক্ট, she এর পরে have বসে না, বসে has, সেই has বসে গেছে। ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ play played played, playedটা বসে গেছে, তো the chessটা অবজেক্ট সেটা বসবেই। এবার ডিফারেন্ট ফর্মসে দেখাই, ডিফারেন্ট ফর্মস সেম, ডিফারেন্ট ফর্মসে যেটা এম দিয়েছিল আগেরবার, এখানে অবশ্যই বোঝাই যাচ্ছে যে হ্যাভ আসবে বা হ্যাজ আসবে। ছোট্ট একটা বাক্য দেখি, আই হ্যাভ রেড, রিডের থার্ড ফর্ম যেটা রেড, রিড রেড রেড, আই হ্যাভ রেড এটা হচ্ছে হ্যাভ, আই রেড, হ্যাভ আই রেড, মানে আমি কি পড়িয়াছি, এখানে হচ্ছে আমি পড়িয়াছি, এটা হচ্ছে আমি কি পড়িয়াছি, নেগেটিভ হচ্ছে আই হ্যাভ নট রেড, মানে আমি পড়ি নাই। হলো, তার মানে কি হলো, এই যে ভাবটা থাকবে এর পরে হ্যাজ হ্যাভ এমিজ আর হ্যাভ হ্যাজ যাই থাকবে কেন এটা সামনে চলে আসবে যখন কোয়েশ্চেন হবে, আর যে মূল ভাবটা সেটা যেরকম ছিল সেরকম থাকবে, জাস্ট কোয়েশ্চেন যখন হবে তখন কোয়েশ্চেন মার্কটা অবশ্যই বসবে, আর নেগেটিভের ক্ষেত্রে ওটা নট হয়ে যাবে। তো এটা হলো, এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
মুছতে হবে, কিন্তু পারফেক্টটা থাক, কারণ আমি কন্টিনিউয়াস করে দেবো লাস্টে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সি কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এইটার সংজ্ঞাটাকে লিখি, তারপর সংজ্ঞাটা বোঝাবো। সেটা হচ্ছে ইউজড when an action which began at some time in the past and is still continuing. তো আগেরটার ক্ষেত্রে কি ছিল যে সেটার এফেক্টটা থাকবে, তার যে প্রভাবটা সেটা থাকবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে used when an action which began at some time in the past and is still continuing. তার মানে হচ্ছে যে পাস্ট অর্থাৎ অতীতে কোনো না ঘটনা ঘটে গেছে, ঘটে গেছে না, মানে ওটা শুরু হয়েছে অতীতে, কিন্তু তা সেই ঘটনাটা বর্তমানেও চলছে, এরকম যে সেন্সটা বোঝাবে তখন আমরা এই টেন্সটা ইউজ করি, যেটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটার অবশ্যই এটা কি আছে, সেই কিটা আমি লিখে রাখি, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, কিন্তু তার সাথে জিনিস যুক্ত হবে, তার জন্য এটা বুঝতে হবে। হ্যাজ বা হ্যাভটা তো থাকলো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বিন যুক্ত হবে, মানে হ্যাজ বিন অর হ্যাভ বিন। যখন আমি উদাহরণ দেখাবো তখন আমি বুঝিয়ে দেবো হ্যাজ বিন বা হ্যাভ বিন, বিন কথাটা যুক্ত হবে, কিন্তু আর যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স যেটা ছিল সেটা ফিরে আসবে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম। পারফেক্টে বলেছিলাম থার্ড ফর্ম হবে পিপি, কিন্তু এটার ক্ষেত্রে আইএনজি ফর্ম হবে। তো এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই। আচ্ছা, এরকমই লিখি এক্সাম্পলটা প্রায়। I have been যুক্ত হবে এখানে, মানেটা বুঝিয়ে দেবো। I have been doing this work for a week. She has been suffering from fever since Monday. মানেটা বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে I have been doing this work for a week। তার মানে হচ্ছে যে আমি এই কাজটা এক সপ্তাহ ধরে করছি। তার মানে কি, আগে আমি কাজটা শুরু করেছিলাম, কিন্তু এখনো আমি কাজটা করেই যাচ্ছি, মানে এক সপ্তাহ ধরে করেই যাচ্ছি কাজটা। She has been suffering from fever since Monday, মানে সোমবার থেকে সেই যে জ্বর শুরু হচ্ছে, সোমবার অতীত হয়ে গেছে, সোমবার থেকে জ্বর শুরু হচ্ছে, এখনো তার জ্বর চলছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে, অবশ্যই সেই কাজটা কন্টিনিউয়েশন হচ্ছে। তো এইরকম যে জিনিসগুলো সেগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা পারপাস হোক বা বিভিন্ন লেখায় হোক, এটা ভীষণই ইম্পর্টেন্ট। তো ডিফারেন্ট ফর্মটা দেখাই, different form I have been reading, এবার এইটা যখন কোয়েশ্চেনে চলে আসবে হয়ে যাবে have I been reading, হ্যাভটা আগে চলে আসবে, বিনটা কিন্তু সাবজেক্টের পরেই বসবে। have I been reading, I have not been reading, বিনটা কিন্তু পরেই থাকবে, যদি নট বসে বা হ্যাভ আগে চলে আসে, যাই হোক না কেন বিনটা কিন্তু পরেই থাকবে। I have not been reading মানে আমি পড়ছি, মানে I have been reading মানে পড়ছি, আর have I been reading মানে আমি কি পড়ছি, সত্যি পড়ছি, মানে আগে কিন্তু শুরু হচ্ছে কাজটা, কিন্তু আমি এখনো কন্টিনিউ করছি। I have not been reading মানে আমি পড়ছি না, এরকম সেন্স আসবে। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে একটা জিনিস খুব ভুলিয়ে যায়, যে এই ফর আর সিন্স, এই ফর্ম আর সিন্স, এই দুটো নিয়ে আমি বলছি। কোথায় বলি, আচ্ছা এটা মুছে দিই, এটা এমনিও মুছে দিতে হবে। এটা খুব ভুলিয়ে যায় যে কোন
এই ফ্রম, সিন্স আর ফ্রম এই দুটো সম্পর্কে লিখবো। ডিফারেন্স কি? ডিফারেন্স হলো এই সিন্স জিনিসটা কিন্তু পারফেক্ট টেন্সেই দেখা যায়। পারফেক্ট টেন্স এটা প্রথমবার গেল। ফ্রম কিসের জন্য দেখা যায়? ফ্রম কিন্তু এনি টেন্সে বসে, মানে যে কোনো টেন্সে বসে। এটা আমি ডিফারেন্স লিখছি, এনি টেন্স। যে কোনো টেন্সে কিন্তু ফ্রম কথাটা বসতে পারে, কিন্তু সিন্স কথাটা মানে মানে অধিকাংশ ক্ষেত্রেই পারফেক্ট টেন্সের পরে বসে। এক নাম্বার গেল। দু নাম্বার আরেকটাই আছে, সেটা হচ্ছে দু নাম্বারটা লিখছি, সেটা হচ্ছে সিন্সটা হচ্ছে only refers to the first refers to the past time লিখি, refers to the past time, কিন্তু এইটা হচ্ছে প্রেজেন্ট প্লাস ফিউচার। আমি মানেটা বুঝিয়ে দিচ্ছি। মানেটা হলো আমি কখন সিন্স বসাবো কখন ফ্রম বসাবো, মানে দুটো থেকেই তো বোঝা যে থেকে, মানে এতদিন থেকে অতদিন থেকে এটা চলছে, এরকম হচ্ছে। এই যে যেটা লিখলাম আমি এখানে ফ্রম ফিভার সিন্স মানডে এরকম। এইবার আমি কখন এটা লিখবো? সিন্স যখন হবে, সিন্স কিন্তু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বেশি বসে। পারফেক্ট টেন্স যখন লেখা হচ্ছে তখন সিন্সটা বেশি বসবে, কিন্তু ফ্রম কিন্তু এনি টেন্সে, মানে যে কোনো টেন্সে আমি বসাবো কেন ফ্রমটা আমি সবসময় বলবে, কিন্তু সিন্সটা কিন্তু পারফেক্ট টেন্সে অধিকাংশ সময় বসে। প্রথম পার্থক্য গেল। দ্বিতীয় পার্থক্য হচ্ছে অনলি রেফার্স টু দ্য পাস্ট টাইম। সিন্স কিন্তু পাস্টে কোনো একটা ঘটনা ঘটেছে সেইটাকে রেফার করে, কিন্তু ফ্রম কিন্তু প্রেজেন্টে ঘটেছে বা ফিউচারে ঘটবে সেরকম ঘটনাকে রেফার করতে কিন্তু আমি ফ্রমটা বোঝাই। এটা কিন্তু প্রচুর জায়গায় গুলিয়ে যায়, আমি দেখেছি প্রচুর বাক্যে গুলিয়ে যায়। এটা কিন্তু এটা মনে রাখার মতো বিষয়। স্টার্ট। এবার যেটা আমি করবো, আমি ডিফারেন্ট ফর্মটা দেখিয়ে দিয়েছি। এবার যেটা করবো, পাস্টে ফিরে যাব, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের গল্প এখানেই শেষ। প্রেজেন্ট টেন্সে যেটা ছিল আমি বলে দিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল, প্রেজেন্ট প্রোগ্রেস প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। তারপর আমরা পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর আমরা এক্ষুনি বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেখানে আমি বললাম এই সিন্স আর ফ্রমের যে ডিফারেন্সটা সেটা বললাম। তো এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পাস্ট। এবার আমরা শুরু করবো পাস্ট। এবার পাস্টে আমার চারটে ভাগ, অ্যাকচুয়ালি 12টা ভাগ। প্রেজেন্টে 4টে ভাগ, পাস্টে 4টে ভাগ, আর ফিউচারে 4টে ভাগ। তো প্রেজেন্টের পাস্টটা বলে মোটামুটি ফিউচারটা বোঝা যায়। তো মানে ওই কি বলে উদাহরণের সংজ্ঞাটা লিখতেই হয়। তো এবার যেটা আমি করবো সেটা হচ্ছে পাস্টে ফিরে যাবো, তাই জন্য প্রেজেন্ট লেখাটা এখানে শেষ। পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট? পাস্ট ইনডেফিনাইট বা ইনডেফিনিট যে যা বলে, বা সিম্পল পাস্ট। পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। তো এটা সম্পর্কে কি বলবো? তো এটা সম্পর্কে আমি আগে প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে ডেফিনিশনটা লিখে নেব। used when we denote an action, so denote an action কি লিখি? completed লিখি, completed in the past, completed in the past। তো আমি কি লিখলাম? তো আমি লিখলাম used when we denote an action completed in the past, অর্থাৎ একটা অ্যাকশন অর্থাৎ একটা কাজ সেটা পাস্টে অর্থাৎ অতীতকালে হয়ে গেছে, কমপ্লিটেড হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, সেটাকে আমি সিম্পল পাস্টে লিখবো। তো এখানে একটা কি আছে সে কিটা লিখে দিই। তো লালটা দিয়ে লিখি কিটা, কি লিখি? সাবজেক্ট প্লাস যেটা লিখি সেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেটা সেটা লিখি ভার্বের পাস্ট ফর্ম। এইটা ইউজ হয়। আমি এখানে এক্সাম্পল নেব, এক্সাম্পল দিলে পুরোপুরি বোঝা যাবে এটা। এক্সাম্পল হচ্ছে I did the work, I
I did the work. কি করলাম, সাবজেক্ট আই লিখে দিলাম, ভার্বের পাস্ট ফর্ম কি টু ডিড, ডিডটা লিখলাম, দ্য ওয়ার্ক অবজেক্ট আমি ডিডের জায়গায় অন্য কিছু দিতে পারি, ডিড বলছি দ্য ওয়ার্কের জায়গায় অন্য কিছু দিতে পারি, তো লিখে দিলাম। তো আরেকটা লিখি, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন অক্সফোর্ড। সে অক্সফোর্ডে তার ছোটবেলা কাটিয়েছিল, ল যুক্ত হবে কারণ পাস্ট। হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন অক্সফোর্ড, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, সে তার ছোটবেলা অক্সফোর্ডে কাটিয়েছিল, অর্থাৎ সব পাস্ট। খুব সিম্পল ব্যাপার। তো এবার একটা লিখি, সেটা হচ্ছে আমি যখন প্রেজেন্ট ইনডেফিনাইট লিখেছিলাম তখন একটা জিনিস লিখেছিলাম, সেটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ আর ইউনিভার্সাল ট্রুথ, এরকম একটা জিনিস লিখেছিলাম। তো এখানেও একটা জিনিস আছে, তো সেটা লিখি, অতীতের অভ্যাস বোঝাতে, এরকম ভাবে লিখি তাহলে ভালো করে বোঝা যাবে। অতীতের অভ্যাস বোঝাতে, অতীতের অভ্যাস বোঝাতে আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে উড বা ইউজ টু, দুটোরই কিন্তু একই মানে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে উডটা হচ্ছে যখন ইংলিশ বলা হয় তখন ইউজড হয় বেশি, আর ইউজ টুটা যখন লিখি তখন বেশি ইউজ হয়, কিন্তু দুটোরই মানে হচ্ছে অতীতের অভ্যাস। তো এটার একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। he would বা used to, he would বা used to, যে কোনো একটা, দুটো কিন্তু আবার একসাথে বসবে না, যে কোনো একটা বসবে। he would বা used to bathe in the river every morning. এটা একদম নিচে হয়ে গেল, তবে এটা ইম্পর্টেন্ট না, খুব একটা মানে এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, যে ব্যাপারটা দেখাতে চাইছি সেটা ফার্স্টে আছে। সেটা হচ্ছে হি উড or used to bathe in the river in the morning। তো তার মানে হচ্ছে যে সে প্রত্যহ সকালে নদীতে চান করতো। তো তার মানে কি এটা অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তো এখানে আমি লিখবো নয় উড লিখবো নয় ইউজ টু লিখবো, অর্থাৎ যখন আমি বলবো তখন আমি হি উড bathe in the morning, bathe in the river every morning, কিংবা যখন আমি লিখবো তখন এটা আমি লিখতে পারি হি ইউজ টু bathe in the river every morning। তো যে কোনো মধ্যে একটা বসবে, আর সেটা বোঝানোর মানে হচ্ছে অতীতের অভ্যাস, এইটা হচ্ছে আমার মূল কথা। তো হয়ে গেল এটা। তো এবার একটা জিনিস লিখি, সেটা হচ্ছে এটার যে ডিফারেন্ট ফর্ম, ডিফারেন্ট ফর্ম, এটা কিভাবে ইউজ হয়? অ্যাফার্মেটিভ, এটা কি ছিল, কোয়েশ্চেন, নেগেটিভ, কোয়েশ্চেন নেগেটিভ। তো এটা লিখি I studied, কোয়েশ্চেনে হবে, এখানে কিন্তু ডু হবে না কারণ পাস্ট টেন্স, ডু এর পাস্ট হচ্ছে ডিড I studied, এখানে কিন্তু আমার স্টাডিড হবে না। এই যে স্টাডিড কথাটা যেটার জন্য এসছে, অর্থাৎ পাস্টের জন্য, পাস্ট কিন্তু আমি আগে ইউজ করে দিয়েছি, এখানে আর আসবে না। ডিড I study, I did not study, দুটো একসঙ্গে পাস্ট কিন্তু বসে না, এটা কিন্তু স্টাডিড হবে না, দুটো একসঙ্গে পাস্ট বসে না, একমাত্র ডু যে ভার্বটা আছে বা যা থাকবে না কেন সেইটা যেমন হ্যাভটা হ্যাড হবে এরকম, তো তখন হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন সিম্পল পাস্ট হবে তখন সিম্পল পাস্টে কিন্তু ডু বা ডি, যে ডু তো থাকে না, ডি যখন হবে তখন তারপরের যে ভার্বটা থাকবে সেটা কিন্তু পাস্ট হবে না, সেটা কিন্তু প্রেজেন্টে বসবে। আই ডিড নট স্টাডি হলো মানে আমি পড়েছিলাম, আমি কি পড়েছিলাম আর আমি পড়িনি, হলো এটা দেখানো ছিল। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আগে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস তো এরকম ইজি, এটা খুব ইজি ব্যাপার। তো এটা মুছে দিলাম। কারণ আমার এখানে লিখে সুবিধা হয়, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভও বলা হয়। পাস্ট
প্রোগ্রেসিভ, অর্থাৎ চলছে ব্যাপারটা, সেটা বোঝাতে কন্টিনিউয়াস এর মানে প্রোগ্রেসিভ এর মানে। তো হলো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি সংজ্ঞাটা লিখে নেব। সংজ্ঞাটা লিখি। সংজ্ঞা, used when the action was continued for some time in the past. কি লিখলাম? used when the action was continued for some time in the past. তো তার মানে হচ্ছে যে past continuous বা past progressive তখনই ইউজ হবে যখন সেই ঘটনাটা পাস্টে অর্থাৎ অতীতকালে কিছু সময় ধরে চলেছিল। continued for some time অর্থাৎ কিছু সময় ধরে চলেছিল। কেমন সেটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে। এক্সাম্পল, এটা না কি, এটা লিখলাম না, পুরো প্রেজেন্ট যেটা হবে তার পাস্টটা করে দিলে কি হয়ে যাবে। এক্সাম্পল লিখি, I was playing cricket. I was playing cricket. একটা ওয়ার্ড দিয়ে লিখি, they were reading a book. কি লিখলাম? এক্সাম্পল দিলাম I was playing cricket, they were reading a book. এর বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অতীতকালের কথা বলছি। I was playing cricket, আমি ক্রিকেট খেলছিলাম, খেলিতেছিলাম যাকে বাংলায় বলে সাধু ভাষায়, আমি ক্রিকেট খেলছিলাম। they were reading a book অর্থাৎ তারা বই পড়ছিল, অর্থাৎ অতীতকালে এই ঘটনাটা, বই পড়ার ঘটনা বা ক্রিকেট খেলার ঘটনা কিছু সময় ধরে চলেছিল। হলো? তো এটা হয়ে গেল। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেটা হচ্ছে লিখি, সেটা হচ্ছে অতীতকালে যখন দুটি ক্লজ অর্থাৎ বাক্যাংশ, অর্থাৎ যখন দুটি ক্লজ কি বলে ওটাকে বাংলায়, যখন দুটি ক্লজ, আচ্ছা ইংলিশে লিখি when বা while দিয়ে যুক্ত হয় তখন একটিতে কন্টিনিউয়াস অন্যটিতে সিম্পল পাস্ট হয়। উদাহরণ দেবো অবশ্যই। কি লিখলাম আমি বলি, অতীতকালে যখন দুটি ক্লজ when বা while দিয়ে যুক্ত হয়, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ, তো যখন দুটি ক্লজ when বা while দিয়ে যুক্ত হয় তখন একটিতে হয় কন্টিনিউয়াস, অন্যটিতে হয় সিম্পল পাস্ট। তো উদাহরণ দিলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এইটার উদাহরণ আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটার উদাহরণ এক্সাম্পল, it was raining when I reached home. আমি বাংলাটাও বলে দিচ্ছি তার সাথে সাথে কি বলতে, it was raining when I reached home। তার মানে হচ্ছে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন বৃষ্টি পড়ছিল, বা যখন বৃষ্টি পড়ছিল তখন আমি বাড়ি ফিরলাম, এর আমি মানটা। তো তার মানে হচ্ছে যেটা দেখা যায় দুটো ক্লজ, এটা কিন্তু it was raining একটা ক্লজ, আবার I reached home একটা ক্লজ। তো when দিয়ে আমি দুটো ক্লজকে যুক্ত করেছি। দুটো ক্লজকে যখন যুক্ত করা হয়েছে তখন আমি দেখলাম যে একটাতে কন্টিনিউয়াস হচ্ছে, অন্যটাতে সিম্পল পাস্ট হচ্ছে। এটাতে কন্টিনিউয়াস আর এটাতে হচ্ছে সিম্পল পাস্ট। কন্টিনিউয়াস সিম্পল পাস্ট দেখে বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে it was raining আছে, আর reached home মানে একটা জাস্ট ভার্বের পাস্ট ফর্মটা হয়েছে, তারপর অবজেক্ট বসে গেছে, এরকম। আচ্ছা while দিয়ে একটা কথা, while লিখেছিলাম না, I saw you while you were playing cricket.
আই স ইউ, এটা দিলাম পাস্টে। while you are playing cricket, while দিয়ে দুটো ক্রস যুক্ত করা যায়, while you are playing cricket, তার মানে হচ্ছে তুমি যখন ক্রিকেট খেলছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম। একটাতে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, একটাতে পাস্ট হচ্ছে, সিম্পল পাস্ট হচ্ছে, একটাতে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো এটাই করা ছিল। ডিফারেন্ট ফর্ম তো লিখলাম না, কারণ এইটা আগে যাবে। ইউ আর প্লেইং, ওয়্যার ইউ প্লে, ইউ আর নট প্লেইং, ঠিক সেম হবে। তো এরকম একটা দেখানোর, যেহেতু আগে লিখেছি আগের মতোই হবে, সেই জন্য আর এটা দেখাচ্ছি না। তো যেটা বলার সেটা হচ্ছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর দিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক মনে করব। ধন্যবাদ।